আমরা যে আজকে মাছ খাবো না, ১ মাস পর মাছ খাবো, কোনো অসুবিধা নাই। আমরা আজকে ফল খাবো না, ১ মাস পরে ফল খাবো, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যদি একদিন ভেজিটেবল না খান, আপনার যে এতগুলো ভিটামিন ই, ভিটামিন বি গুলো, এই মেজর ভিটামিন গুলো আছে ভেজিটেবল থেকে। অনেক সময় খাবার মানুষ চুজ করতে ভুল করে, আবার অনেকে খাবারটা কি অর্ডার মানে কোনটা পর কোনটা এটা কিন্তু ভুল করে। প্রথম কাজ হচ্ছে আপনার গ্লাসের মধ্যে একটু লেবু পানি, একটু অ্যাপল সাইডার ভিনেগারের পানি, কিছু না থাকলে একটু পিঙ্ক সল্ট দিয়ে খাবেন এট লিস্ট। একটু আদা চিবিয়ে হলেও খাবেন। শুরুতে একবারে। যাদের লিভার ডিজিজ হয়, খুব ভয় পেয়ে যান। লিভার ডিজিজ হলে ভয় পাবেন না। লিভার ডিজিজ হচ্ছে লিভার হয়তো লিভারে কিছু ইনফেকশন হয়েছে অথবা লিভার মধ্যে চর্বি জমা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই বোনেরা, আমি এইমাত্র একটা নিউ ইয়র্কে একটা বেশ অফিসিয়াল একটা ডিনার করে আসলাম। ডিনার করতে গিয়ে আমাদের টেবিলে টার্কি ছিল, স্যামন ছিল, আমাদের চিকেন ছিল। অন্য কোনো ফিশ ছিল না, শুধু স্যামন ছিল। দেখা যাচ্ছে কি অনেক সালাদ ছিল, ভেজিটেবল ছিল। তো আমি দেখেছি কিছু মানুষ সালাদটা একদম সবার পরে খেয়েছে। একদম খাওয়ার সাথে সালাদ খাচ্ছে একটুখানি। কিছু মানুষ ভেজিটেবল টাচই করে নাই। কিছু মানুষ ১ম ধরেই রুটি এবং টার্কির ফিশ নিয়ে খাচ্ছে। চিন্তা করছেন? এই যে খাবারটা অনেক সময় খাবার মানুষ চুজ করতে ভুল করে, আবার অনেকে খাবারটা কি অর্ডার মানে কোনটা পর কোনটা এটা কিন্তু ভুল করে। প্রথম কাজ হচ্ছে আপনার গ্লাসের মধ্যে একটু লেবু পানি, একটু অ্যাপল সাইডার ভিনেগারের পানি, কিছু না থাকলে একটু পিঙ্ক সল্ট দিয়ে হলেও খাবেন এট লিস্ট। একটু আদা চিবিয়ে হলেও খাবেন। শুরুতে একবারে। তারপরে এসে আপনার সবজি খাবেন। তারপরে এসে আপনারা কার্বোহাইড্রেট দিয়ে আপনারা প্রোটিনটা খাবেন। প্রোটিন বা ফ্যাট যেটা মাছ, মাংস, ডিম যেটাই আপনারা খান না কেন। এই অর্ডারটা যদি মেইনটেইন না করেন, তাহলে আপনার হজমটা ঠিকমতো হবে না। তাহলে আমরা খাবার চুজ করতে ভুল করি। আবার সবচেয়ে খারাপ লাগে যখন আমরা খেতে বসি আপনার ৩ পিস মাংস, ১ প্লেট ভাত, ২ পিস ফিশ অথবা একটু ডাল খেয়ে উঠে গেছি। শুধু বুঝিই না যে আমাদের শরীরের মাংস না খেলে মানুষ অনেকদিন বাঁচতে পারে। কিন্তু মিনারেল না খেলে মানুষ একদিনও বাঁচতে পারে না। বাঁচতে পারে কিন্তু মানে শরীরটা অসুস্থ হবে। মানে হচ্ছে যে প্রতি মুহূর্তে আমাদের ওয়াটার সলিউবল মিনারেল গুলো আমার দরকার হয়। প্রতি মুহূর্তে আমাদের ফ্যাটি অ্যাসিড হওয়ার দরকার হয় না। আমরা যে আজকে মাছ খাবো না, ১ মাস পর মাছ খাবো, কোনো অসুবিধা নাই। আমরা আজকে ফল খাবো না, ১ মাস পরে ফল খাবো, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যদি একদিন ভেজিটেবল না খান, আপনার যে এতগুলো ভিটামিন সি, ভিটামিন বি গুলো, হ্যাঁ? এই মেজর ভিটামিন গুলো আছে ভেজিটেবল থেকে। আমাদের শরীরে যে মিনারেল যেগুলো লাগে, আমি একটু বলছিলাম জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম এবং অনেক মিনারেল এগুলো আসে কোত্থেকে? এগুলো আসে হচ্ছে আপনার ভেজিটেবল থেকে। তো একটা সালাদ খাওয়া, ভেজিটেবল খাওয়া, তারপর অন্য খাবার খেলে এই খাবারটা ভালো করে চিবিয়ে খেলে, তাহলে খাবারটা ভালো হজম হবে, ভালো আপনারা পুষ্টি পাবেন, আস্তে আস্তে চিবিয়ে নিতে পারবেন। এখন তাহলে আমি আপনাকে সমাধানটা বলি, তাহলে IBS হলে কি করবেন? IBS যে ধরনের হোক না কেন, প্রথম কাজ হচ্ছে যেই খাবারটা আপনার সমস্যা হয় সেই খাবারটা খাবেন না। সেটা বেগুন হোক আর রেড মিট হোক, সেটা একটা অনেক সময় অ্যাপলও খেতে পারে না। অনেক সময় দেখবেন IBS হলে অ্যাপল সাইডার খেতে পারছেন না। যেটাই খেতে পারছেন না সেটা আপনার টেম্পোরারি এভয়েড করবেন। তবে অ্যাপল সাইডার ভিনেগারটা IBS হলে খেতে না পারলেও খাবেন, কিন্তু খাবারের মধ্যে খাবেন। যাতে আপনার বডি আপনার স্টোমাক ডাইরেক্টলি না পায়। হ্যাঁ? তো আপনি খাবারের সাথে মিক্স করলে বা সালাদের সাথে মিক্স করলেও আর সমস্যাটা হবে না। তো এভয়েড করার পরে আর প্রসেস খাবার। প্রসেস খাবার কি? যেটা বলছিলাম আজকে ডিনারে খেতে বসছি, দেখি সবাই দৌড়ায় গিয়ে ব্রেড নিচ্ছে। একদম ব্রেডটা একেবারে গরম ব্রেড আসছে। তো ব্রেড গরম হলে কি হবে? এটা তো আসলে জেনেটিক্যালি মডিফাইড। একটু খাবেন মানুষের একটা অসুবিধা নাই। কিন্তু ইন জেনারেল সবাই একটা হুইট ব্রেড খাওয়াটা একটু কমাইতে হবে। কারণ এটা আজকে GMO এটা খেলে অনেক সমস্যা হয়। আর যদি অসুস্থ হন, IBS হন, তাহলে অবশ্যই আপনারা এই হুইটটা বাদ দিবেন। তাহলে আপনারা এভয়েড করবেন প্রসেস ফুড, এভয়েড করবেন যেটা আপনার অ্যালার্জি হয় সেগুলো এভয়েড করবেন। এরপরে হচ্ছে যে খাবারের মাঝখানে মানে পানি না খাওয়া। তাহলে খাওয়াটা ভালো হজম হবে এবং হচ্ছে যে খাবারটা যখন খাবেন, খাবারের ১.৫ ঘন্টা পর গিয়ে পানি খাবেন। তা খাবারটা ভালো করে চিবিয়ে খাবেন। খাবার সময় রিল্যাক্স করে খাবেন। হুম? কাজ করছেন, ঝগড়া করছেন, ফোনে কথা বলছেন, এসব আপনারা খাবেন না। হ্যাঁ? তো আমি ঢাকায় গেছিলাম মানে শর্ট টাইম এর জন্য। তো একটা সেমিনার ছিল। তো আমার বোন আসছে আমার জন্য খাবার নিয়ে আসছে আমার। উনি আমার বোন আমাকে জোর করে খাওয়াই ছাড়ছে যে একটু খেয়ে নিতে হবে। আমি বললাম যে আমার এত তাড়া, আমি যেরকম খাই আমার খাওয়াটা হজম হবে না। ঠিকই আমি খেয়ে গিয়েছি। আমি গাড়িতে থাকতে আমার ভালো লাগছে না। অর্থাৎ আমি কিন্তু ক্ষুধার্ত ছিলাম। মানে আমি আমার যেমন আপনাকে বুঝালাম যে আপনারা যখন কোন খাবার খাবেন, রিল্যাক্স মাইন্ডে খাবেন। তখন বডির নার্ভাস সিস্টেম ভালো কাজ করবে। বডি আপনাকে হেল্প করবে ডাইজেস্টিভ জুস, অ্যাসিড সিক্রেশন করতে। ভালো খাওয়ালে খাবারটা ভালো হজম হবে। ঠিক আছে? এবং আরেকটা জিনিস মনে রাখবেন যদি ডাক্তার আপনাকে আমাদের যারা ডাক্তার যারা আছে যারা
মানে হোলিস্টিক অ্যাপ্রোচে ট্রিটমেন্ট দিচ্ছি, তাহলে মনে রাখবেন তারা আপনাকে বলবে যে আপনার এই ধরনের ইনফেকশন হচ্ছে, সাইন দেখা যাচ্ছে। আপনার আমাদের অনেকগুলা টেস্টে ব্লাডে না আসলে অনেকগুলা ফিজিক্যাল এক্সামে ধরা পড়ে যায়। তো ওই ধরনের ইনফেকশন থাকে, ওই ইনফেকশন ক্লিয়ার করলে আইবিএস সহজেই ভালো হয়ে যাবে। ঠিক আছে? তো এটা আপনার খেয়াল রাখবেন। এখন তাদের প্রথম কাজ কি? আপনারা এলিমিনেটিং ডায়েট খাবেন, মানে যে খাবারটা সমস্যা হয় সেই খাবারটা খাবেন না। ২ নম্বর কাজ হচ্ছে খাবারের সাথে একটু এনজাইম, এনজাইম মানে এনজাইম আমাদের পাওয়া যায়। আমাদের তো এনজাইম নাম হলো ডাইজেস্ট প্রো। ডাইজেস্ট প্রো এনজাইমটা খাবেন, এখানে প্রোবায়োটিক আছে। খাওয়ার আগে খাবেন ১০ মিনিট আগে। তাহলে এনজাইম খাবেন। ৩ নম্বর হচ্ছে ফাস্টিং করবেন। লম্বা সময় ফাস্টিং করলে কি হয়? পেটটা ক্লিন হয়, হজমের জন্য তৈরি হয়। ৪ নম্বর কাজ হচ্ছে ফার্মেন্টেড ফুড, মানে কি? দই, অ্যাপল সাইডার ভিনেগার, sauerkraut, কিম্বুচা, কিমচি, এগুলো আপনারা খাওয়ার আগে একটু খাবেন। খাবারের ঠিক ৫ মিনিট আগে না পারেন, এটলিস্ট খাবারের আগ মুহূর্তে হলে খেয়ে নিবেন। তাহলে ওই ব্যাকটেরিয়া গুলো আপনার খাবারটা খেয়ে তারা নিজেরা গ্রো করবে। আমরা যেমন খাই ব্যাকটেরিয়াও খায়। তো ব্যাকটেরিয়া গুলো আপনারা আগে খেয়ে ফেলবেন। মানে প্রোবায়োটিক আগে খাবেন। তারপর আপনার খাবারটা খাবেন। আর তার ৫ নম্বর কাজ হচ্ছে যে আপনারা রিল্যাক্সিং করবেন। মানে একদম ফ্রেশ মাইন্ডে দোয়া কালাম পড়ে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, আল্লাহর নাম নিয়ে আপনি শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম না বললেও একটি বিসমিল্লাহ বলে শুরু করেন। হ্যাঁ? তারপরে তারপরে আল্লাহকে স্মরণ করবেন আর মেন্টালি রেডি হবে। এরপরে কি করতে হবে? এরপর আপনাকে মনে হবে যে আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে। খাওয়ার আগে একটু দোয়া পড়েন, লম্বা একটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। এটা কিন্তু আমি দেখেছি আমেরিকাতে আমাদের খ্রিস্টান ভাইরা করে। খাওয়ার আগে তারা সুন্দর করে একদম হাত তুলে দোয়া করে। আমিন বলে দোয়া শেষ করে তারপর খাবারটা খায়। আমাদের মুসলমানদের মধ্যে এই জিনিসটা কম। আমরা শুধু বিসমিল্লাহ বলতে মনে থাকে না। মনে না থাকলে এটলিস্ট পরে মানে একটু পরে দোয়া পড়ে নিবেন। আল্লাহ শুকরিয়া আদায় করা, নিজেকে গ্রেটফুলনেস আল্লাহর কাছে সাবমিট করা যে আল্লাহ এই ফুড আমি খেতে বসছি, আমার অনেক ভাইরা এই খাবার খেতে পারছেন না। এই যে পজিটিভ মাইন্ড, রিল্যাক্সিং মাইন্ডে খাওয়াটা খেলে খাওয়াটা ভালো হজম হবে। এবং আর আর যেটা বলছিলাম যে খাবার খেতে হলে খাবারটা ভালো করে চিবিয়ে খাবেন, ইনশাআল্লাহ ভালো হবে। যদি আইবিএস হয় মানে পেটে ক্রোন, কোলাইটিস, তাদের ক্ষেত্রে আপনারা সবসময় কফি এনিমা করবেন। অনেকে ভয় পায়, ও আমার তো ফিস্টুলা আছে, আমার তো ফাইলস আছে, আমার তো হেমারয়েড আছে, আমি কিভাবে কফি এনিমা করব? ওই দেখেন না, যাদের ফিস্টুলা আছে তাদের কফি এনিমাটা মাস্ট। যাদের হেমারয়েড আছে বা ফাইলস আছে বা কোন ধরনের ফিশার আছে, আপনারা কফি এনিমা করলে দ্রুত 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 আপনার ভালো যাবে, দ্রুত ভালো হয়ে যায়। কারণ ওখানে ওই ব্লাড ভেসেলসে ইনজুরি, টক্সিন জমা হওয়া, ব্লাড সার্কুলেশন কমে যাওয়া, অক্সিজেন প্রবাহ কমে যাওয়া, যার কারণে এই হেমারয়েড হয় বা ফিস্টুলা হয়। তো আপনারা তখন কফি এনিমা করলে ওই ব্লাড সার্কুলেশনটা বাড়বে। এগুলো যে লোকাল ন্যাচারাল কাজ করবে আপনার, তখন এগুলো ভালো হবে। ঠিক আছে? এগুলা যদি এই ধরনের সমস্যা হয় প্রতিবেলা খাওয়ার আগে এনিমা করবেন। খাওয়ার ৩ বেলা না খেয়ে ১ বেলা খাবেন বা ২ বেলা খাবেন। ঠিক আছে? এভাবে আপনারা ইনশাআল্লাহ আইবিএস থেকে ভালো হবেন। আইবিএস এর মেডিসিন গুলোর কথা বলে দিই। আইবিএস এর জন্য কফি এনিমা করবেন, বললাম। ওজন থেরাপি করবেন এবং আইবিএস এর জন্য আপনার স্পেসিফিকলি আছে আমাদের L-গ্লুটামিন, কোলাজেন, নাম হলো আলট্রা কোলাজেন, নাম হচ্ছে L-গ্লুটামিন, ডাইজেস্ট প্রো। এগুলো আপনার খাওয়া লাগবে। আপনারা আমাদের কমপ্লিট ওমেগাটাও খাওয়া লাগবে টু লোয়ার দ্য ইনফ্লামেশন। তখন আস্তে আস্তে নার্ভাস সিস্টেম, মেটাবলিজম এবং আপনার ইনফ্লামেশন কমবে। তখন কি আইবিএস ভালো হবে। ঠিক আছে ভাইরা? এবং আইবিএস ধারণা হলে কি হবে? ব্রেনের সমস্যা হবে, আপনার নিউরোলজিক্যাল সমস্যা তৈরি হবে, আপনার অ্যালজাইমার তৈরি হবে, আপনার ব্রেন প্যানিক অ্যাটাক হবে, আপনার অ্যাংজাইটি আসবে, আপনার অনেক রোগ হবে। এখানে যদি খাবেন, কিন্তু ওষুধ খাবেন কিন্তু আপনি পাশাপাশি নিজেকে গ্রো করেন। আজকে অনেক মেডিসিন আছে এই প্যানিক অ্যাটাক, অ্যাংজাইটি, আপনার আপনার নিউরোলজিক্যাল ওগুলোর জন্য। কিন্তু ওগুলোর পাশাপাশি আপনাকে নিজেকে আগে ঠিক করে ওষুধ মেডিসিন খাওয়া লাগবে না ইনশাআল্লাহ। হ্যাঁ? এরপরে আসেন যে যাদের আইবিডি হয়, যেমন আলসারেটিভ কোলাইটিস বা ক্রোন ডিজিজ হয়, তাদের জন্য কফি এনিমাটা মাস্ট 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 এভরি ডে। কফি এনিমা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে। আমি আপনাদের আনসারগুলো শুনে ওই ভিডিওগুলো তৈরি করেছি সিরিজ বাই সিরিজ। দেখবেন আপনারা সব কোয়েশ্চেন আনসার পেয়ে যাবেন। যাদের কফি এনিমা লাগবে, আইবিডি আছে, লিভার সমস্যা আছে, যাদের ক্যান্সার আছে, যাদের অটোইমিউন রোগ আছে, কফি এনিমা মাস্ট 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 মাস্ট। যাদের কিডনি রোগ আছে তারা বেকিং সোডা দিয়ে কফি এনিমা করবেন। এগুলো আপনারা খেয়াল রাখবেন। কেমন? আর ডায়াবেটিস হলে কফি এনিমা করতে হবে তা না। কিন্তু ডায়াবেটিস জন্য কি করতে হবে আপনার জানা আছে? ডায়াবেটিস নিয়ে অনেক কথা বলেছি আমরা। তো ডায়াবেটিস জন্য তাহলে অনেকবার বলেছেন আপনাদেরকে যে শুধু কার্বোহাইড্রেট ফ্রি ডায়েটটা ফলো করবেন। আপনারা সুগার ব্যালেন্সটা খাবেন, এক্সারসাইজ করবেন, ফাস্টিং করবেন। তাই না? হার্টের সমস্যাগুলোর জন্য আপনারা কি করবেন? ভেজিটেবল জুস করে খেতে হবে। মানে অন্য সমস্যা হলে অন্যগুলো ঠিক করতে হবে। কিন্তু ভেজিটেবল জুস করে খাওয়া, হোল ফুড খাওয়া, তারপরে এক্সারসাইজ করা, হিট এক্সারসাইজ করা, ঠিক আছে? এগুলো খেয়াল রাখবেন। হ্যাঁ? যাদের
অটোইমিউন রোগ হয়, যেমন লুপাস, ফাইব্রোমাইলজিয়া, হাশিমোটো, যদি স্কিন রোগ হয়, সোরাইসিস, একজিমা, লাইগো বা সেতি, এই রোগগুলোর জন্য আপনাদের স্পেসিফিক আমাদের ভিডিও আছে, আপনারা এগুলো দেখবেন যে কি কি কারণে ওগুলো হয়। আসলে আইবিএস নিয়ে বলা, ওগুলো কেন হয়, কি হয়, এগুলো বলা আছে। যাদের ক্যান্সার হয় অবশ্যই মেডিকেল ট্রিটমেন্ট নেবেন, পাশাপাশি আমাদের ন্যাচারাল যে হিলিং গুলা আপনারা নেবেন, এগুলা ভেরি সাইন্টিফিক, এগুলো ওয়ার্ক করে। তারপর যাদের লিভার ডিজিজ হয়, খুব ভয় পেয়ে যান। লিভার ডিজিজ হলে ভয় পাবেন না। লিভার ডিজিজ হচ্ছে লিভার, হয়তো লিভারে কিছু ইনফেকশন হয়েছে, অথবা লিভার মধ্যে চর্বি জমা হয়েছে। অনেক সময় লিভারে চর্বি জমা না হলেও ফ্যাটি লিভার হয়, মনে রাখবেন। বিভিন্ন ইনফেকশনের কারণে ইমিউন সিস্টেম উইক হলে এগুলো হয়। ইমিউন সিস্টেম ভালো করলে, ইনফেকশন কমে গেলে করবেন কফি নিমা আপনার ভেন ধরে আপনার লিভারে চলে যায়, লিভার তখন ক্লিন হয়, গর্ভাশয়টা একটু ক্লিন হয়। কিন্তু লিভারের জন্য কফি নিমা করলে, কফি নিমাটা লম্বা সময় করবেন, ল্যাপেটের মধ্যে 15 মিনিট ধরে রাখার চেষ্টা করবেন, তখন লিভারটা ভালো ক্লিন হবে। আর কোরআনের জন্য 5-7 মিনিট ধরে রাখলেও চলবে আপাতত। অনেকে তো বেশি ধরে রাখতে পারে না, আমাকে বলে যে একটু পরে কফি বেরিয়ে গিয়েছে, তাই না? আর যাদের বিভিন্ন ধরনের ব্রেন সমস্যাগুলো, নিউরোলজিক্যাল সমস্যা, তারাও কফি নিমা করবেন। কারণ আমাদের পেটে যখন অ্যামাইনো অ্যাসিড কমে যায়, তখন অ্যামাইনো অ্যাসিড থেকে নিউরোট্রান্সমিটার তৈরি হয়, নিউরোট্রান্সমিটার কমে গেলে প্যানিক অ্যাটাক, নিউরোলজিক তৈরি হয়। হ্যাঁ, তখন আপনাকে এই কফি নিমা, ব্রেন সাপোর্ট, ব্রেনের ন্যাচারাল মেডিসিন সবকিছু নিয়ে আপনাকে আস্তে আস্তে সুস্থ হওয়া লাগবে। আর আরো যদি কিছু রোগ হয়, যেমন টাইপ 1 ডায়াবেটিস হয়, সেক্ষেত্রে অনেক সময় ইনসুলিন নিতে হবে। তবুও আপনারা এই ধরনের রোগ যেগুলো হয়, অর্গান ফেলিউর হয়, অটিজম, তারপরে হচ্ছে যে আমি দেখেছি অনেকটা কেরালা থেকে একটা ফ্যামিলি আসছে ঢাকাতে, তারা এসে স্টেম সেল নিয়ে গেছে, তারা এখন দেখতে পারে। এই ধরনের মানে ডিজেনারেটিভ যেখানে অর্গান ফেলিউর হয়, সেখানে স্টেম সেল ভাবে কাজ করে। মাস্ক, হ্যাঁ, কিডনির জন্য, যখন কিডনি একদম শেষ, কোটি কোটি কিডনি রোগী এখন ওয়ার্ল্ড ওয়াইড। আমি নিউ ইয়র্কে আসছি গত কয়েকদিনে, অনেক পেশেন্ট দেখলাম, কথা একটাই, কি কিডনি ডায়ালিসিস করাচ্ছে, রিপ্লেসমেন্ট করা পাচ্ছে না, কিডনি ম্যাচ করতেছে না। অনেকে আমাকে বলে যে ওকে কিডনি সমস্যা, আমি কিডনি নতুন লাগাবো, কিডনি রিপ্লেস করবো। ভাইরা, কিডনি রিপ্লেস সবসময় ম্যাচ করে না। আমি অনেক পেশেন্ট দেখেছি কিডনি রিপ্লেস করার 3 থেকে 6 মাসের মাথায় কিডনি আবার আগের মতো হয়ে গেছে, কিডনি এটাও নষ্ট হয়ে গেছে। তো ইটস নট অ্যাবাউট কিডনি ফিক্স করা, চেঞ্জ করা। কিডনি যেটা নষ্ট হয়েছে সেগুলোকে ঠিক করতে হবে। ইমিউন সিস্টেম, ভাস্কুলার ডিজিজ গুলোকে ঠিক করলে কিডনি আবার যেমন রিগ্রো করে, আমাদের অনেক পেশেন্ট আমরা দেখেছি কিডনি রিগ্রো করে আবার ভালো হয়। আবার তা না করলে কিডনি রিপ্লেস করলেও, মানে কিডনি ট্রান্সপ্লান্ট করলেও ভালো হয় না। তো আপনারা মেইন কথা হচ্ছে যে করবেন, কিন্তু শরীরকে টেক কেয়ার করার আগে ওষুধ নেবেন, নিজেকে টেক কেয়ারও করবেন। তো ওষুধের সাইড এফেক্ট কমে যাবে, ওষুধ দীর্ঘদিন খেতে হবে না, যেটা আমরা চাই যে আপনারা সুস্থ জীবন যাপন করুন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন সবাই, আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন, তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। আমার ডায়াবেটিস 2004 থেকে ভেরি বিগিনিং আমার ডাক্তাররা আমাকে ইনসুলিন সাজেস্ট করেছে এবং ততদিন থেকে আমি ইনসুলিন নিচ্ছি। পরবর্তীতে 2022 ফেব্রুয়ারির দিকে আমার হক্সার সাথে আল্লাহ মিলিয়ে দেয়। এরপর থেকে আমি গাইডলাইনগুলি একটু ফলো করি। এই গাইডলাইন ফলো করার ফলে আমার ইনসুলিন দিতে দিতে আমার বেলিটা এত মোটা হয়ে গেছিল, চামড়া এত পুরু হয়ে গেছে, এটা পুরোটা কমে গেছে। এখন খুবই ভালো আছি। অ্যালার্জি ছিল স্যার, খুব অ্যালার্জি ছিল, ওটা আর নাই, অ্যালার্জি নাই, ভালো হয়ে গেছে। এখন তো আমি অনেক ভালো হয়ে গেছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব
এটা আমার চিন্তার বাইরে। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। কোমরের পিঠে হাঁটুর হাড় ক্ষয় ছিল, আচ্ছা। এটা জন্য আমি বসতেই পারতাম না, টোটালি নামাজটা পড়তে পারতাম না, চেয়ারে বসে পড়লেও আমার কাছে কষ্ট লাগতো। কিন্তু এখন এটা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। থাইরয়েড প্রবলেম হয়েছে, মাইগ্রেনের প্রবলেম ছিল, ফুল অ্যালার্জি ছিল, আমার শরীরে শক্তি কমে গিয়েছিল। দেন আমি যখন কিছু ওজন থেরাপি আর ব্রিথিং এক্সারসাইজটা ভালো করে কন্টিনিউ করি, তখন দেখা গেল যে আমার মাইগ্রেনের প্রবলেম আল্লাহর রহমতে একদম চলে গেছে। আইবিএস এর সমস্যা ছিল আমার, মাশাআল্লাহ মোটামুটি সুস্থ এখন, পুরোপুরি সুস্থ। প্রায় 32 বছর গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি। যখন আমি লাইফস্টাইল ফলো করছি তখন আমি দেখলাম যে আমি সব দিক দিয়ে ভালো আছি। আমার ক্রনিক ইনফেকশন ছিল দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক সেবনের কারণে। 3 মাসের মধ্যে আল্লাহর মতে আমার অ্যান্টিবায়োটিক নেওয়ার তো আর কোনো দরকার হয় না, আমার সব ধরনের ইনফেকশন থেকে আমি বেরিয়ে আসতে পারছি। আমার পেটের খুবই খারাপ অবস্থা ছিল, মানে 20 সার্জেল 2 বেলা খাওয়াই লাগতো, তারপর সাথে অ্যান্টাসিড প্লাস মানে যা যা সিরাপ ছিল ওগুলো তো খাওয়ার উপরেই থাকা লাগলো। বোনের ওজন কমিয়েছে কত কেজি? 60 কেজি। 60 কেজি। এখন হালকা লাগছে, সুস্থ লাগতেছে।